কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভুতুরে। ভুতুরের 66 নম্বর এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি এবং ভিডিওটিকে লাইক করতে ভুলো না, কারণ তোমাদের লাইক কিন্তু আমার খুবই জরুরি। তোমরা যত বেশি লাইক করবে তত বেশি ভুতুরের ঘটনা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, তত তোমাদের টাইম লাইনে বারবার ভুতুরের ঘটনাগুলো আসবে এবং একটাও এপিসোড কিন্তু মিস যাবে না। পাশাপাশি আজ আবারও দুটো সত্যি ভৌতিক ঘটনা আমার সঙ্গে রয়েছে। শুরুর আগে বেশি কথা বলবো না, কারণ তোমরাই অনেকেই বেশি কথা পছন্দ করো না, তাই বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। আজকের প্রথম ঘটনাটি যিনি পাঠিয়েছেন সৈকত যেইভাবে লিখে পাঠিয়েছে আমি সেভাবেই পড়া শুরু করছি। ভুতুরে কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। নমস্কার, আমার নাম সৈকত। বেশ কিছু মাস আগে আমার মামার একটা ঘটনা তোমার চ্যানেলে পাঠিয়েছিলাম। তুমি আমার মামার ঘটনাটা তোমার চ্যানেলে এছাড়াও পডকাস্টেও শুনিয়েছিলে। আজকে আমি আমার এক বান্ধবীর সাথে ঘটা একটি ঘটনা তোমাকে লিখে পাঠাচ্ছি। 2022 সালে আমি এবং আমার 3 বন্ধু বান্ধবী গাদিয়াড়া বলে একটি জায়গাতে পিকনিক করতে গিয়েছিলাম এবং সেখানেই রাত্রিবেলা একদিনের জন্য থেকেছিলাম। সেই রাতেই আমার বান্ধবীর সাথে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য প্রায় 3 মাস তাকে অসুস্থ থাকতে হয়েছিল। এবার আসি আসল ঘটনায়। এখানে বিশেষ কারণে আমি আমার বন্ধু এবং বান্ধবীর নাম বলছি না। আমার লেখার সুবিধার্থে আমি আমার বন্ধুর নামগুলো বদলে দিয়ে কিছু ছদ্মনামের ব্যবহার করছি। আমরা মোট 4 জন ওই পিকনিকে গিয়েছিলাম। তার মধ্যে ছিলাম আমি, আমার এক বন্ধু অয়ন, তার বান্ধবী সুমিতা এবং আমার এক বান্ধবী রিয়া। এই মোট 4 জন আমরা ওই পিকনিকটিতে গিয়েছিলাম। 2022-এর 31শে ডিসেম্বরে আমাদের এই পিকনিকটি আয়োজন করা হয়েছিল। দৌড়পুর থেকে গাদিয়াড়া যাওয়ার রাস্তায় আমার বান্ধবী রিয়ার এক দাদার বাড়ি পড়ে। সেই দাদার বাড়িতেই রাত্রিবেলা থাকার ব্যবস্থা হয়েছিল এবং নদীর ধারে পিকনিকের ব্যবস্থা হয়েছিল। যেদিনকার ঘটনা সেই দিন দিনের বেলা আমরা যথাযথভাবে খুব ভালোভাবেই পিকনিক করেছিলাম। পিকনিক করার পরে সন্ধ্যেবেলা আমরা 4 জনে রিয়ার দাদার বাড়িতে চলে যাই। সেই বাড়িতে আমাদের 4 জন ছাড়া আর কেউ ছিল না। রিয়ার দাদা আমাদেরকে বাড়ির চাবি দিয়ে দিয়েছিল। তারা আসলে কলকাতায় থাকতো, মাঝের মধ্যে এই গ্রামের বাড়িতে তারা ঘুরতে আসতো, তাই জন্য আমাদেরকে তারা থাকার ব্যবস্থা করে দিয়েছিল রাতটুকুর জন্য। এবার পিকনিক শেষে ওই দিনকে রাত্রিবেলা আমরা 4 জনে বেশ খানিকক্ষণ গল্প গুজব করার পরে রাত 8টা সাড়ে 8টা নাগাদ সেই এলাকায় একটু হাঁটতে বেরাই এবং হাঁটতে বেরিয়ে বেশ কিছুটা দূরে যাওয়ার পর দুটো পুকুরের মাঝখান থেকে একটু সরু রাস্তা চলে গিয়েছে। সেই রাস্তা বরাবর অনেকক্ষণ হেঁটে যাই, আর সারা রাস্তা পুরো অন্ধকার ছিল, ওই যেরকম গ্রামের রাস্তা হয়ে থাকে আর কি, কোনো লাইট ছিল না। আমরা সেই সময় মোবাইলের টর্চের আলোতেই ওই রাস্তা হাঁটছিলাম। আর হাঁটতে হাঁটতেই আচমকা খুব জোরে একটা ঠান্ডা কনকনে হাওয়া আমরা সবাই অনুভব করি। আর এই হাওয়াটা মোটামুটি 5 থেকে 6 মিনিট পর্যন্ত চলেছিল। শীতের সময় ছিল, তো ওই রকম হাওয়া খুব একটা অস্বাভাবিক কিছু আমাদের তখন মনে হয়নি। এরপরেই আমার বান্ধবী রিয়া হঠাৎই আমাদেরকে বলতে থাকে যে ও ডান দিকে যাবে, ডান দিকে পদ্মপুকুরের দিকে যাবে। আসলে আমরা সেখানকার কোনো জায়গায় চিনি না, তাই পদ্মপুকুর নামটা আমাদের কাছে খুবই অচেনা। রিয়া চেনে, এই কারণেই হয়তো ওই দিকে যেতে চাইছে। কিন্তু আমার বন্ধু অয়ন বলে যে রাত হয়ে যাচ্ছে আর রাতের বেলা ওই দিকটা না যাওয়াই ভালো, কারণ অনেকটাই অন্ধকার আর আশেপাশে তো কোনো লোকজনও যাওয়া আসা করছে না, শুধু আমরা 4 জন ছাড়া ওই জায়গায় আর কেউ ছিলামও না। এই কথাটা রিয়া অয়নের মুখ থেকে শোনার পর রিয়া খুব বাজেভাবে রেগে যায়। রিয়া অয়নকে খুব বাজে রকমভাবে গালাগালি করতে থাকে। আমিও রেগে যাই এবং অয়নের বান্ধবী সুমিতা ও রেগে যায়। তারপর আমরা 3 জন মিলে সিদ্ধান্ত নিই যে ওই দিকে আর যাওয়া হবে না, মানে ওই পদ্মপুকুরের দিকে আর আমরা যাব না, আমরা এবার আমাদের নিজেদের ঘরের দিকেই রওনা দেব। এই কথাগুলো শোনার পরেও রিয়া কেমনভাবে একটা তাকাচ্ছিল আমাদের দিকে আর আমাদের সবাইকে গালিগালাজ করছিল।
আমরা ওকে কোনো পাত্তা না দিয়ে নিজের মতো এগিয়ে চলে, কিন্তু বেশ খানিক দূর অবধি যাওয়ার পরে আমরা যখন আবার পেছনে দেখি, পেছনে ঘুরতেই দেখি রিয়া এখনো ওই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে, ও আসছে না। যাই করুক না কেন, আমারই তো বান্ধবী, তাই জন্য আমি রিয়াকে ধরে আনতে চাই আর রিয়ার হাতটা টেনে ধরে বাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। অনির্বাণ, তুমি বললে বিশ্বাস করবে না, রিয়ার হাতটা আমি ধরতেই আমার সারা শরীরে কেমন একটা ভার অনুভব করছিলাম আমি, যেন আমি প্রায় 60 থেকে 70 কেজি ওজনের একটি ব্যাগ নিজের কাঁধে তুলে নিয়েছি। আর তার সাথে আমার হাতটা কেমন ঝিনঝিন করা শুরু করে দিয়েছিল। এরপর আমার বন্ধু অয়ন এবং সুমিতা দুজনেই আসে, আর বেশ কিছুক্ষণ রিয়াকে বোঝানোর পরে রিয়া চোখ খোলে। আর অনেকক্ষণ চোখ বন্ধ করে রেখেছিল, তাই আমরা ভাবছিলাম হয়তো ওর শরীরটা খারাপ করছে। কিন্তু অদ্ভুতভাবে আমার শরীরটা ওই সময় কেন ওইভাবে ভার হয়ে গেল, কেন আমার হাত কাঁপা শুরু করে দিল, এই অনুভূতিগুলো হওয়ার পেছনের কারণটা আমি তখন বুঝতে পারিনি। তারপরে সুমিতা রিয়াকে নাড়িয়ে বাড়ি যাওয়ার জন্য বলতেই রিয়া বলে, হ্যাঁ যাবো তো, আমরা এতক্ষণ এখানে দাঁড়িয়ে কি করছি? রিয়ার এই কথাটা শুনে আমরা খুবই অবাক হয়ে গেছিলাম। তো আমরা আবার সবাই বাড়ির দিকে হাঁটতে থাকি। ওই সময় আমি যখন রিয়ার হাতটা ছেড়েছিলাম, সঙ্গে সঙ্গেই আমার আবার ওই শরীরের ভার ব্যাপারটা কমে গেছিল, আর হাত কাঁপাটাও কমে গেছিল। আমি এত কিছু কিন্তু প্রথমে বুঝতে পারিনি। এরপর আমরা যখন বাড়ি এলাম, বাড়ি আসার পরে যেহেতু 31শে ডিসেম্বর একটুখানি লাল জল না হলে ঠিক চলে না, তাই কারণে সবাই মিলে আবার লাল জল পান করতে বসি। আর লাল জল পান করতে বসা মাত্রই দেখতে পাই রিয়া আমাদের সঙ্গে না বসে দূরে ওই খাটের পিছন দিকে দাঁড়িয়ে কেমন একটা অঙ্গভঙ্গি করছে, কোমর বাঁকিয়ে কেমন ভাবে একটা দাঁড়িয়ে আছে, আর আমাদেরকে বলছে পদ্মপুকুর চল। রিয়ার ওই রকম অদ্ভুত আচরণ দেখে আমরা খুবই ভয় পেয়ে যাই। রিয়াকে দেখে আমাদের মনে হচ্ছিল কোনো এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে রয়েছে, আর যেমন করে ভিক্ষা চায় ঠিক সেভাবেই অঙ্গভঙ্গি করছে, আর বারবার পদ্মপুকুরে যাওয়ার জন্য বলছে। এই সব কিছু দেখে সুমিতা বলে যে মেয়েটি ছিল, ও প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর এতটাই ভয়ও পেয়ে যায় ও ভয় সহ্য করতে না পেরে ওখানে অজ্ঞান হয়ে যায়। ওই সময় পুরো ঘরে আমরা কেমন ইঁদুর মরা পচা গন্ধ পাচ্ছিলাম। এত সব কিছু যখন হয়ে গেছে তখন আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, এবং আমার বন্ধু অয়ন ও মারাত্মক ভয় পেয়ে যায়। এরপর আমি চট করে ওই ঘরের মধ্যেই রিয়াকে রেখে অয়ন এবং সুমিতা দুজনকে নিয়ে বাইরে বেরিয়ে আসি। আর সাথে সাথে রিয়া দাদাকে ফোন করে বলি যে রিয়া এইরকম করছে। সঙ্গে সঙ্গে আমাকে রিয়ার দাদা বলে যে ওনাদের বাড়ি থেকে ঠিক 2টো বাড়ির পরেই একজন কাকু থাকেন, আমি যেন ওই কাকুকে গিয়ে ডাকি আর ওনাকে যেন রিয়ার ঘটনাটা বলি। আর এছাড়াও ওর দাদা বলেছিল গ্রামে নাকি এইরকম হাওয়া বাতাস লেগেই থাকে, আর এই সকল হাওয়া বাতাস লাগার পুরো ব্যাপারটাই আমরা যেহেতু কলকাতার ছেলে তাই আমরা এইসব বুঝবো না। এবার আমি সময় না নষ্ট করে ওই কাকুটাকে ডাকতে বেরোতে গেলেই আমাকে অয়ন এবং সুমিতা বলে যে ওরাও আমার সঙ্গে যাবে। আমরা একসঙ্গে 3 জন বেরিয়ে 2টো বাড়ির পর 3 নম্বর বাড়িটায় আমরা নক করি। তখন প্রায় রাত 9:30 বেজে গেছে। ওই সময় গ্রামের দিকে অনেকেই শুয়ে পড়ে, কিন্তু যেহেতু 31শে ডিসেম্বর ছিল তাই জন্য আশেপাশের বেশ কয়েকটা বাড়িতে লাইটও জ্বলছিল। এরপর ওই কাকুটিকে ডাকাডাকি করতে কাকুটি বেরিয়ে আসে এবং ওনাকে রিয়ার দাদার পরিচয় দিতে আর রিয়ার সম্বন্ধে কাকুটাকে বলতেই কাকুটা আমাদের সঙ্গেই বাড়িতে আসে। আর সামনে না গিয়ে কাকুটা রিয়াকে জানালা থেকে দেখে আমাদেরকে বলে যে দেখো, আমি তো হাত দেখি, আমি তোমার বান্ধবীকে দেখে যতটা বুঝতে পারছি তোমার বান্ধবীকে কোনো নেগেটিভ কিছু ধরেছে। আমি তো এগুলো ছাড়াতে পারি না, কিন্তু আমার কাছে কিছু জব মন্ত্র আছে যেগুলো বললে আশা করছি রিয়া তেমন কোনো আচরণ করবে না যার ফলে ওর নিজের শরীরের ক্ষতি হয়। আজ রাতটা ও সুস্থই থাকবে। এরপরে কাকু যিনি হাত দেখেন বা যিনি অ্যাস্ট্রোলজার, উনি ছোট একটা বই দেখে ওই জানালার সামনে থেকেই কিছু একটা মন্ত্র পাঠ করলেন, যেগুলো সংস্কৃত ভাষাতেই ছিল বলে আমার বিশ্বাস। তারপর কাকুটি বলল যেই নেগেটিভ এনার্জি রিয়াকে ধরেছে সে চলে যাচ্ছে, আর আমরা যেন ঘরের ভিতরে আপাতত না ঢুকি। ভোরবেলা কাকুটি একটা ব্যবস্থা করছে, আর রিয়ার দাদাকে যেন আমরা ফোন করে জানিয়ে দিই যে উনি যেন ভোর এই বাড়ি চলে আসে। এরপর অনির্বাণ ওই রাতটা আমরা ভয়েই কাটিয়ে দিয়েছিলাম। রিয়া নানা রকম গলার আওয়াজ মুখ থেকে বের করছিল, সেগুলো সব শুনতে পাচ্ছিলাম আমরা। রাত্রিবেলা আমরা কেউই ঘুমাতে পারিনি। আমরা 3 জন মিলে রিয়া ভালো হয়ে যাবে এই আশা নিয়ে সারা রাত কাটিয়ে দেওয়ার পর যখন ভোর হয় প্রায় 7টা কি 8টা নাগাদ ওই কাকুটি এবং রিয়ার দাদা একসাথে বাড়িতে আসে।
ওনারা এলে জানতে পারি যে ওনাদের সঙ্গে আরও কেউ একজন এসেছেন যিনি চেষ্টা করবেন রিয়াকে ভালো করে দেওয়ার। তারপর একজন পীর বাবাকে দেখলাম, যার পরনে সাদা পাঞ্জাবি এবং লুঙ্গি ছিল। এরপর তিনি নিজেই ছিটকিনি খুলে রিয়াকে দেখতে ঘরের ভিতরে যান, গিয়ে অনেকক্ষণ ঝাড়ি করেন, মন্ত্রতন্ত্র বলেন এবং একটি জলের বোতলে মন্ত্র পড়ে দেন। আমাদেরকে জলের বোতলটি দিয়ে উনি বলেছিলেন দিনে 3 বার করে বোতল থেকে এই জল 1 ছিপি করে রিয়াকে খাওয়াতে হবে। তারপর রিয়া কিছুটা কথাবার্তা আমাদের সঙ্গে তখন বলছিল। ওর চোখের নিচে পুরো কালো দাগ হয়ে গেছিল, দেখে মনে হচ্ছিল বেশ কিছুদিনও ঘুমায়নি। তাছাড়া ওর চুলগুলো সব খুলে এলোমেলো হয়েছিল, কেমন একটা অদ্ভুত দেখতে লাগছিল রিয়াকে। সম্ভবত ওর বাঁ হাতটাও একটু বেঁকে গেছিল। এরপর রিয়াকে আমরা কলকাতাতে যখন নিয়ে আসার পর রিয়াকে বাড়ি ছাড়ার পর বেশ কিছুদিন রিয়ার সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি। এমনকি কোনো ফোন কলের মাধ্যমেও রিয়ার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়ে উঠছিল না। পরবর্তীতে 15 দিন বাদেও খবর পেয়েছিলাম রিয়া নাকি তখনও অসুস্থ এবং মাঝের মধ্যেই একা একা কথাবার্তা বলছে ঘরের মধ্যে, বাবা মাকে গালাগালি করছে। রিয়া 6th বালিগঞ্জ প্লেস রেস্টুরেন্টে অ্যাকাউন্টেন্টের কাজ করত। তখন রিয়া ওই কাজটিও ছেড়ে দিয়েছিল। আর পরবর্তীকালে মোটামুটি 6 মাস অসুস্থ থাকার পর হঠাৎই একদিন আমার বন্ধু রিয়া সবার সাথে যোগাযোগ করে। তখন জানতে পারি রিয়া সুস্থ হয়েছে, কিন্তু কিভাবে সুস্থ হয়েছে সেটা যখন জানতে চাইলাম রিয়া আমাদের কাউকে কিছু বলল না। এমনকি এখনো পর্যন্ত রিয়া আমাদের কাউকেই কিচ্ছু বলেনি যে রিয়া ওই সময় সুস্থ কিভাবে হয়েছিল। তবে আমাদের বন্ধুদের মধ্যে মনে হয় রিয়ার বাবা মা কোনো এক বড় হয়তো পুজো আর্চা কিছু করিয়েছিল, যার জন্য রিয়া ঠিক হয়েছে। এইটা আমাদের বন্ধুদের ধারণা। জানি না কেমন লাগবে, বিশ্বাস হবে কিনা সেটাও জানি না, কিন্তু যতটুকু আমরা দেখেছি আর পরবর্তীতে যতটুকু আমরা রিয়ার মা বাবার কাছ থেকে খবর পেয়েছি ততটুকুই লিখে পাঠালাম। হয়তো অতটা গুছিয়ে লিখে পাঠাতে পারিনি। যদি কিছু ত্রুটি থাকে তুমি তোমার মতো করে সংশোধন করে নিও। খালি এইটুকুই বলতে চাই, কোনো অচেনা জায়গায় গিয়ে বা কারোর বাড়িতে গিয়ে এই দিক ওদিক কাউকে না বলে হাঁটাহাঁটি করা, ঘুরে বেড়ানো, এগুলো অনেক ক্ষতিকর হতে পারে। আমি এই ঘটনাটা সামনাসামনি উপলব্ধি না করলে কোনোদিনও জানতে পারতাম না। কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। এই ছিল আজকের প্রথম ঘটনা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এখনই ভিডিওটাকে ছেড়ে কোথাও যাবেন না, তার কারণ আরও একটি সত্যি ভৌতিক ঘটনা রয়েছে আজকের এপিসোডে। আর এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সরাসরি চলে যাব দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি শুরুতেই লিখে দিয়েছিলেন ওনার নাম যাতে আমি মেনশন না করি। তো যেমনভাবে উনি লিখে পাঠিয়েছেন আমি তেমনভাবেই শুরু করছি আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা। নমস্কার অনির্বাণদা, 2 দিন আগে হঠাৎই একটি ঘটনা চোখে পড়ে, আর সেই ঘটনাটা শোনার পরেই তোমার চ্যানেলের কথা আমি জানতে পারি। এরপর আমার মনে হলো আমার কলেজের সময়ের একটা ভয়ানক অভিজ্ঞতা আমি তোমাকে শোনাই। ঠিক এই কারণেই তোমার ফেসবুক পেজে আমার একটা ভয়ানক অভিজ্ঞতা আমি লিখে পাঠাচ্ছি। পছন্দ হলে তোমার চ্যানেলে পড়ে শুনিও। ঘটনাটা আমাদের করোনা মহামারী বা কোভিড-19 আসার আগে। ওই সময় আমি কলেজের ফার্স্ট ইয়ারে উঠেছি। আমি সাউথ সিটি কলেজের নাইটে পড়তাম। আমার বাড়ি রবীন্দ্র সরোবর মেট্রোর পাশের গলিতে। অনেকে জায়গাটাকে ঝাল্লার মাঠ বলে চেনে। যাই হোক, তো দাদা এইরকমই একদিন কলেজে সম্পূর্ণ পিরিয়ডের ক্লাস শেষ করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে যায়। আসলে কলেজে ওঠার পর অনেকেই সব ক্লাস করে না করেই বাড়ি চলে যেত, কিন্তু অনেকেই আবার সমস্ত ক্লাস করত। তাদের মধ্যে আমিও একজন। আমার সঙ্গে আমার পাড়ার আরেকজন বন্ধু থাকতো, ও আমার সঙ্গে একই স্ট্রিমে পড়তো। তো ওই দিনকে রাত্রেবেলা আমরা প্রায় 9:30টার সময় কলেজের সব কটা ক্লাস শেষ করে আমাদের কলেজের সামনের চায়ের দোকানে আড্ডা দিয়ে প্রায় 10:15 নাগাদ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আসলে আমি আমার বন্ধু রোজই হেঁটে কলেজ থেকে আসতাম এবং হেঁটেই কলেজ থেকে আবার বাড়ি ফিরতাম। কলেজটা আমাদের সাউথ কলকাতার গোল পার্কের কাছে। আগেই বলেছি আমাদের বাড়ি রবীন্দ্র সরোবর মেট্রোর কাছে। তো সাধারণভাবেই গোল পার্ক থেকে ঢাকুরিয়া লেকের রাস্তা ধরে সরোবর লেকের রাস্তায় উঠলে আমাদের বাড়ি ফিরতে খুব একটা সময় লাগে না, ওই ধরো আধা ঘন্টা মতো। এইরকম রাত্রেবেলা আমরা আগেও বাড়ি গেছি, কিন্তু ব্যতিক্রম হলো ওই দিনকেই। যেমনটা বললাম, অনেকটা রাত হয়ে গেছিলো আড্ডা দিতে গিয়ে। তো সেই দিনকে ওই রকমই বাড়ির দিকে যখন যাচ্ছি রাস্তাটা খুবই শুনশান ছিল।
এরপর ঢাকুরিয়া লেকের পাশের রাস্তাটাতে যখন আমরা হাঁটা শুরু করলাম, অনেকটা যাওয়ার পর আমার টয়লেট পাই। আর এই টয়লেট পাওয়ার জন্য আমাদের সামনে একটি বিনামূল্যের সুলভ শৌচালয় ছিল। আমি সেখানে যাই। ওই সুলভে আমি আগেও গেছি। তো সেই দিনকে আমি যখন টয়লেট করতে ঢুকি ওই সুলভ শৌচালয়ের ভেতরে, ওই সময় আমার বন্ধু বাইরেই ছিল। ওখানেই ঘটে আমার সঙ্গে অদ্ভুত এবং ভয়ানক একটা ঘটনা। যা ঘটেছিল দাদা শুনলে তুমিও বেশ ভয় পাবে, সাথে অবাকও হবে। আমি সবেমাত্র টয়লেট করা শুরু করেছি, আর আমার অমনি মনে হলো আমার পিছন থেকে আমার থেকে দ্বিগুণ লম্বা কোনো একটা ব্যক্তির ছায়ামূর্তি, যে কিনা আমার ঠিক পেছন দিক থেকে চলে গেল। কেন জানি না হঠাৎ আমার সারা শরীর কেঁপে উঠেছিল ওই সময়। আমি খুব ভালোভাবে পরিষ্কার উপলব্ধি করেছি বা অনুভব করেছি কেউ একজন হেঁটে গেছে আমার পেছন থেকে। আমি বাম দিকে চোখ ঘোরালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। বললে তুমি দাদা বিশ্বাস করবে না, ওই সময় আমার কি যে হয়েছিল আমি নিজে জানি না। আমার প্রচণ্ড ভয় লাগতে শুরু করে দিয়েছিল। না আমি বাইরে দাঁড়িয়ে থাকা আমার বন্ধুকে ডাকতে পারছিলাম, না আমি ভয়ে চিৎকার করতে পারছিলাম। মনে হচ্ছিল আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমি সেখানেই ফ্রিজ হয়ে গেছিলাম। এরপরে আরও কিছু বুঝে ওঠার আগেই আমার কেমন যেন ঘুম পেয়ে গেল। আমার চোখের সামনে নিমিষেই সব কিছু ঝাপসা হয়ে গেল। প্রথমে বুঝতে পারিনি কি হলো আমার সাথে। এরপর যখন আমার হুঁশ আসলো তখন আমি হোয়াটসঅ্যাপ ক্যাফে নামক একটি ক্যাফের বাইরে বসে আছি, আর দুটো অচেনা লোক আমাদের চোখে মুখে জল দিচ্ছে। আমি জ্ঞান ফেরার পর দেখলাম আমার সঙ্গে থাকা আমার বন্ধুকেও অচেতন অবস্থাতেই আমার পাশে বসানো হয়েছে। এইবার বলি, আমি একাই কিন্তু ওই ছায়ামূর্তি অনুভব করিনি। আমার বন্ধু ও কিন্তু উপলব্ধি করেছিল। আমি যখন টয়লেট করতে ঢুকেছি ভেতরে, তখন আমার বন্ধু বাইরেই দাঁড়িয়েছিল, আর ও হঠাৎ দেখে একটা বড় অবয়ব, যার চোখ নাক মুখ বলে কিচ্ছু নেই, গোটা একটা ছায়ামূর্তি শুধুমাত্র, বন্ধুর একদম পাশ থেকে গিয়ে সুলভের দিকে ঢুকলো। আর ওই অদ্ভুত অবিশ্বাস্য জিনিস চোখের সামনে দেখেই আমার বন্ধু মারাত্মক রকমের ভয় পেয়ে যায়। ভয়ে যখন চিৎকার করে আমাকে ডাকতে যায় তখন ওর গলা থেকে কোনো আওয়াজ বেরায় না। আর তারপরেই ওখানে দাঁড়িয়ে আমার বন্ধু অনুভব করে ওর সারা শরীর ভীষণভাবে ভারী হয়ে গেছে। ডান দিক বাঁ দিক ও কোনো দিকেই নড়াচড়া করতে পারছে না, ওর পা যেন ওখানেই আটকে গেছে। এই ঘটনা ঘটায় ও আমার মতনই ভয় সহ্য না করতে পেরে ওখানেই অজ্ঞান হয়ে যায়। আর যেই দুটো লোক আমাদের চোখে মুখে জল দিচ্ছিল, ওই দুজন লোক নাকি আমাদেরকে ওই পরিস্থিতি থেকে উদ্ধার করে রাস্তা পার করিয়ে সেই ক্যাফেটার সামনে নিয়ে গিয়ে আমাদেরকে বসায় এবং আমাদের জ্ঞান ফেরায়। তো এরপর ওই রাতে কোনো রকম সাহস করে আমরা দুজনেই বাড়ি ফিরি। আর বাড়ি আসার পরে আমার জ্বর এসেছিল। ওই জ্বর 3 দিন পরেও কমছিল না দেখে আমার মা আমাকে এক মাজারে নিয়ে যায় এবং সেখানে ঝাড়ানোর পর আমি সুস্থ হই। পরবর্তীতে আমি এটাও জানতে পেরেছিলাম যে আমার সঙ্গে যে বন্ধুটা ছিল ওরও নাকি জ্বর কমছিল না বলে ওকেও ওর বাড়ির লোক মাজারে নিয়ে গেছিল। জানি না, হয়তো হাস্যকর বা বোকা বোকা ঘটনাটা লাগতে পারে, কিন্তু ঘটনাটা একদমই সত্যি এবং আমার সাথেই ঘটেছে। ঘটনাটা ভালো লাগলে অবশ্যই শ্রোতা বন্ধুদের পড়ে শুনিও। ধন্যবাদ। ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। কীরকম লাগলো ঘটনাটা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না, অবশ্যই লাইক করতে ভুলো না। আজকের দুটো ঘটনাই কিন্তু আমার পার্সোনালি বেশ ভয় লেগেছে। যেমন প্রথম ঘটনাটার ওই জায়গাটা যখন ওরা 3 জন বসেছিল আর ওরা দেখলো রিয়া খাটের ঠিক পেছন দিকে দাঁড়িয়ে বলছে পদ্মপুকুরে চ। ওই জায়গাটা কিন্তু আমার মারাত্মক গায়ে কাটা দিয়েছিল রেকর্ডিংয়ের সময়। তো আর দ্বিতীয় ঘটনাটা যেটা আমরা এক্ষুনি শুনলাম, এই ঘটনাটায় যদি শুধুমাত্র মনেরই ভুল হয়, যদি আমরা এটাই ধরে চলি, যদি আমরা এটাই মেনে নিই, তাহলে ওর বন্ধু বাইরে দাঁড়িয়ে থেকে কাকে ভেতরে ঢুকতে দেখেছিল? কে ছিল ওই ছায়ামূর্তি? কোনো মানুষ নাকি কোনো অশুভ শক্তি? কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। এছাড়া আমাকে ঘটনা পাঠাতে হবে কিভাবে? আমাকে ঘটনা পাঠানোর জন্য মেল করতে হবে। মেল আইডি আমি ডিসক্রিপশন সেকশনে দিয়ে দেবো। এছাড়াও ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে ভুতুড়ের ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। পাশাপাশি মাথায় রাখতে হবে যে ভুতুড়ে কিন্তু কোনো রকমভাবেই অন্ধবিশ্বাস, কুসংস্কার, কালা জাদু, ভূত, প্রেত, পিশাচ এসবকে প্রমোট করে না। বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনাগুলোকে আমি পড়ে শোনাই।
ভূতরা কখনোই তাদের শ্রোতাদেরকে বলে না যে ঘটনাগুলোকে সত্যি বলে বিশ্বাস করতে হবে। ঘটনাগুলো বিশ্বাস করবেন কি করবেন না সেটা কিন্তু পুরোটাই নির্ভর করছে শ্রোতাদের ওপর। তাই ভূতের ঘটনাগুলোকে প্রাথমিকভাবে এন্টারটেনমেন্ট হিসাবে নেওয়াই যথাযথ হবে বলে আমার মনে হয়। তাও এই ছিল আজকের এপিসোড। কেমন লাগলো আজকের এপিসোড? ভূতের ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলো না, আমার নিজের পার্সোনাল ফেসবুক প্রোফাইলটাকে ফলো করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ থাকি অবধি, দেখা হচ্ছে পরের বৃহস্পতিবার রাত 8টায় ভূতের আরও দুটো চমচমাট ঘটনা নিয়ে।